মালতী ভুল করে শ্বশুরের ওয়াশরুমে ঢুকে যায়। শ্বশুর আমির আলী মালতীকে দেখে তড়িঘড়ি করে কবর থেকে উঠে গিয়ে বলল, আরে বৌমা, তুমি কি লজ্জা শরমের মাথা খেয়েছো? আমি ভুলে ওয়াশরুমে সিটকানি না লাগিয়ে ওয়াশরুম করছি, এর মধ্যে তুমি ঢুকে গেলে? বাবা, আমি তো চোখে দেখছি না, বুঝতে না পেরে আমি আপনার ওয়াশরুমে ঢুকে গেছি। ও, তুমি দেখতে পাচ্ছ না? কেন, তোমার মেডিসিন চোখে লাগাওনি? না বাবা, আমার মেডিসিনের শিশিটা কোথাও খুঁজে পাচ্ছি না। বাবা, পারলে আমাকে শিশিটা একটু খুঁজে দিন না। বৌমা, তুমি বুঝছো না আমি ওয়াশরুমে? তুমি যাও এখান থেকে, নিজে নিজে খুঁজে দেখো কোথায় রেখেছো। আচ্ছা ঠিক আছে বাবা, রাগ করবেন না। এই কথা বলে মালতী আস্তে আস্তে করে অন্য রুমে চলে গেল। মালতীর ননদ হীরার নতুন বিয়ে হয়েছে। বিয়ের 15 দিন পর তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছে। হীরা আর তার স্বামী অরুণ বেডরুমে খুব রোমান্টিক সময় পার করছে। অরুণ হীরাকে কিস করলে হীরাও সাথে সাথে আরেকটা কিস করে তা শোধ করে নেয়। তাদের খুব আনন্দঘন মুহূর্ত চলছে। হীরা অরুণকে আবার কিস করতে যাবে, অরুণ আটকে দিয়ে বলল, হয়েছে, এবার কিস করার পালা শেষ, এখন অন্য কিছু করব। এই অন্য কিছু আবার কি? ওরে আমার অবুঝ পাখি, বোঝো না? যা করলে গোসল করতে হয় তাই করব। শোনো, আমি কিন্তু এই শীতে গোসল করতে পারবো না, আর তাছাড়া এটা আমার বাপের বাড়ি, লজ্জা শরমেরও একটা ব্যাপার আছে। কিসের লজ্জা, কিসের শরম? তোমার মা বাবা কি জানে না বিয়ের পর ছেলে মেয়েরা কি করবে? না না, তুমি যাই বলো না কেন, আমি এইসব করতে পারবো না। তুমি না পারলেও সমস্যা নেই, আমি নিজেরটা নিজেই আদায় করে নেব। অরুণ হীরাকে জোর করে কিছু একটা করতে যাবে, এর মধ্যে মালতী তাদের রুমে ঢুকে গেল। মালতীর পায়ের আওয়াজ পেয়ে দুজনেই শোয়া থেকে উঠে গেল। মালতীকে হীরা আগে থেকেও সহ্য করতে পারত না, এখন তাদের বেডরুমে দেখে মেজাজ আরো খারাপ হয়ে গেল। রেগে গিয়ে বলল, এই ভাবি, তুমি আমাদের রুমে কেন এসেছো? হীরা, এটা তোমাদের রুম? আসলে আমি বুঝতে না পেরে তোমার রুমে ঢুকে গেছি। না বুঝে ঢুকে গেছো নাকি আমাদের রোমান্টিকতার স্বাদ নেওয়ার জন্য ঢুকেছো? আমি কি বুঝি না? হীরা, আমি তো চোখে দেখতে পাচ্ছিলাম না, আমার চোখে দেওয়া মেডিসিনটা খুঁজে পাচ্ছি না, আমি আমার রুম মনে করে তোমার রুমে ঢুকে গেছি। ভাবি, তুমি কি এই ঘরে নতুন নাকি? আমরা স্বামী স্ত্রী যে এই রুমে ঢুকেছি গতকাল দেখোনি তুমি? অরুণ বলল, আমি বুঝি না কেন যে তোমরা এই আপদটাকে তোমাদের বাড়িতে রেখে দিয়েছো। হীরা বলল, এর আগেও কত অকাম কুকাম করেছে তার কোনো হিসাব নেই, তারপরও আমার বাবার শিক্ষা হয় না। এই চলো তো, এসব আর সহ্য হচ্ছে না। কোথায় যাব? আরে এসো আমার সাথে। হীরা অরুণকে হাত ধরে টেনে নিয়ে গেল। মালতী আফসোস করে বলছে, আল্লাহ, কেন তুমি আমার চোখের জ্যোতি কেড়ে নিয়েছো? আল্লাহ, আমি তো প্রতিনিয়ত তোমাকে ডাকি, তোমার ইবাদত করি, আমার তো তুমি ছাড়া আর কেউ নেই, তারপরও কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? আল্লাহ, তুমি কি আমার কপালে সব দুঃখ লিখেছিলে? সুখ লিখার জন্য কি তোমার কলমে একটুও কালি ছিল না? এসব কথা বলছে আর চোখের পানি মুছছে। হীরা আর অরুণ তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমরা চলে যাচ্ছি। কি বলিস? তোরা মাত্র গতকালকে এসেছিস, আবার আজকে চলে যাচ্ছিস কেন? কোনো জরুরি কাজ আছে নাকি? কোনো জরুরি কাজ নেই, এই বাড়িতে এসেছিলাম আমার স্বামীকে নিয়ে কয়েকদিন থাকবো, কিন্তু তোমার বাড়িতে থাকার মতো পরিস্থিতি তুমি রাখোনি। ও মা, আমি আবার কি করেছি? কি করেছো জানো না তুমি? তোমাকে কতবার বলেছি ভাবিকে আমাদের বাড়িতে আর রেখো না। তুমি কি দেখে ভাবিকে রেখে দিয়েছো? পাড়া প্রতিবেশীও তোমাকে অনেক বাজে বাজে কথা বলছে, তাও তোমার লজ্জা হয় না? তারপরও তুমি ভাবিকে এই বাড়িতে রেখে দিয়েছো। তোমার কি ভাবিকে নিয়ে অন্য কোনো মতলব আছে নাকি? ছি মা, কি সব কথা বলছিস তুই? আমি তো তাকে অনেকবার চলে যেতে বলেছি, সে তো যায় না। অরুণ বলল, বাবা, ভাবির তো স্বামী নেই, তাহলে সেই বাড়িতে কেন থাকবে বলুন? একটা স্বামী ছাড়া মহিলা বাড়িতে থাকলে তো মানুষ নেগেটিভ মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। জামাই, আমি বুঝতে পারছি তোমরা কি বলতে চাচ্ছ, আমি তো তাকে কম বলিনি। সে বলে তার স্বামীর স্মৃতি জড়িত এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, আর তোমার শাশুড়িও যেহেতু নেই, সে মাঝে মধ্যে একটু আমার কাজ কাম করতে পারে। হীরা বলল, বাবা, সে অন্ধ মানুষ কি এমন কাজ করতে পারবে বলো? মা, সে চোখে মেডিসিন দিলে দেখতে পায়। বাবা, তুমি এখনো তার হয়েই কথা বলছো। শোনো বাবা, আমরা প্রয়োজনে তোমাকে একটা বিয়ে করাবো, তুমি ভাবিকে বাড়ি থেকে বের করে দাও, না হলে এরপর আমি আর এই বাড়িতে আসবো না, তোমার সাথে এটাই আমার শেষ দেখা। আহা মা, রেগে যাচ্ছিস কেন? দাঁড়া, আমি এক্ষুনি তোর ভাবিকে চলে যেতে বলছি, তোরা যাস নে। বাবা চলে গেল। হীরা বলল, দেখি বাবা কি করে। মালতী চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বের হয়ে আসছে। এর মধ্যে শ্বশুর গিয়ে বলল, বৌমা, এই নাও তোমার চোখের মেডিসিন। মালতী মেডিসিন নিয়ে চোখে লাগালো, সাথে সাথে মালতী সব দেখতে পাচ্ছে। শ্বশুরকে জিজ্ঞাসা করলো, বাবা, শিশিটা কোথায় পেয়েছেন? আমিও অনেক খুঁজছি, তোমার বিছানার নিচে পেয়েছি। বৌমা, তুমি এখান থেকে চলে যাও। বাবা, আমি কোথায় যাব? বৌমা, তুমি এই বাড়িতে আর থাকতে পারবে না, তোমার কারণে আমার বাড়িতে অনেক অশান্তির সৃষ্টি হচ্ছে, তুমি তোমার মায়ের কাছে চলে যাও। আমি চাই না তোমার কারণে আমার মেয়ে এবং মেয়ের জামাইয়ের কষ্ট হোক। বাবা, আমার কারণে কেন তারা কষ্ট পাবে? আমি তো কারো কোনো ক্ষতি করছি না, খেয়ে না খেয়ে এই বাড়িতে পড়ে আছি, এটা আমার স্বামীর বাড়ি, তাই এই বাড়িতে থাকলে আমার মনে হয় আমি আমার স্বামীর সংসারে আছি। বৌমা, আমার ছেলে মারা গেছে 4 বছর পার হয়ে গেছে, ছেলে ছাড়া ছেলের বউকে এতদিন শ্বশুর
শ্বশুরবাড়িতে কেউ রাখে না। আমি তোমাকে অনেকদিন রেখেছি, এবার চলে যাও। আমি আর তোমাকে 1 মিনিটও আমার বাড়িতে রাখতে পারবো না। এ কথা শুনে মালতীর বুক ফেটে কান্না চলে আসলো। অশ্রুসিক্ত কণ্ঠে বলল, বাবা জানেন, আমি আল্লাহর কাছে অনেকবার ফরিয়াদ করে বলেছি, আল্লাহ তুমি আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যাও। আমার স্বামীকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। বাবা, আল্লাহ আমার মতো পাপীর কথা শোনে না। আত্মহত্যা করা যদি পাপ না হতো, সেই কবেই আমি আত্মহত্যা করে আমার স্বামীর কাছে চলে যেতাম। বৌমা, তুমি আমাকে ইমোশনাল অ্যাটাক করো না। তুমি কি করবে না করবে তোমার সিদ্ধান্ত, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যখন আপনাদের বাড়ির অশান্তির কারণ হয়ে গেছি চলে যাব, আর আসবো না বাবা। আমার এই পোড়া মুখ আপনাদেরকে আর দেখাবো না। বাবা একটা কাজ করুন না, আমার স্বামীর একটা জামা আমাকে দিন, আমি সবসময় জামা পরে থাকবো, মনে করব আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি জামা নিয়ে আসছি, বলে শ্বশুর ভেতরে চলে গেল। এরপর মালতী তার মায়ের কাছে চলে যায়। মালতীর বাবা মারা যায় মালতীর বিয়ের 6 মাস পর। মালতীর প্রথম সংসার থেকে চলে আসে তার স্বামী ভালো ছিল না বলে। দ্বিতীয় স্বামীও মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। মালতীর ভাঙা কপাল। মালতীর বাড়িতে মালতীর মা ছাড়া কেউ থাকে না। মালতীর মায়ের আর্থিক অবস্থাও তেমন একটা ভালো না। মালতীর বাবার বাড়িতে দরজার সামনে এসে দরজায় থাপ্পড় দিতেই তার মা ভেতর থেকে বের হয়ে এলো। মাকে জড়িয়ে ধরে কান্না করে বলছে, মা আমি তোমার কথা রাখতে পারিনি। মা তুমি বলেছিলে না স্বামীর বাড়িতে লাল শাড়ি পরে যাব আর সাদা শাড়ি পরে আসবো। মা আমি তো চেয়েছিলাম লাশ হয়ে ওই বাড়ি থেকে বের হব, কিন্তু মা আমার শ্বশুর বাড়ির মানুষেরা আমাকে থাকতে দিল না, আমাকে বের করে দিয়েছে। মালতীর মা রিজিয়া বলল, আসলেই মা তোর কপাল পোড়া, তোর প্রথম বিয়েটা তুই নিজেই ভেঙে দিয়েছিলি। মা আমি কি সাদেতার সংসার থেকে চলে এসেছিলাম? সে প্রতি রাতে নেশা করে আমাকে মারত, আমার উপর অমানবিক নির্যাতন করত, আমার মা বাবার নাম ধরে গালি দিত। এমন কোনো অত্যাচার নির্যাতন নেই যে সে আমাকে করেনি। এখনো আমার শরীরে তার মারের দাগ আছে। মা ওর কথা বাদ দাও না, আমি তো আমার দ্বিতীয় স্বামীকে অনেক ভালোবাসতাম, সেও আমাকে পাগলের মতো ভালোবাসতো। তাকে কেন আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে? মা জানো, আমি আমার স্বামীর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের আলো হারিয়ে গেছে। কি, তুই অন্ধ হয়ে গেছিস? হ্যাঁ মা, আমি অন্ধ, তবে আমার কাছে একটা মেডিসিন আছে যা দুনিয়ার কোনো হসপিটালে পাওয়া যায় না। এই দেখো, এটা আমি যখন চোখে দেখি না, তখন এখান থেকে 1 ফোঁটা চোখে লাগিয়ে দিলে আবারও চোখে দেখতে পাই। এই কথা শুনে মা অবাক হয়ে বলল, কি, এটা আবার কি মেডিসিন? দুনিয়ার কোনো হসপিটালে নেই? তাহলে তুই কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছি জানো মা? শোনো তাহলে। মালতীর দ্বিতীয় স্বামী আকরাম, সে খেতে বসলেই তার মাথা থেকে ঘাম ঝরে। আকরাম খেতে বসছে আর ঘামছে, পাশে থাকা টিস্যুর বক্স থেকে টিস্যু নিয়ে ঘাম মুছবে। এমন সময় মালতী একটা চামচ আর একটা শিশি নিয়ে আকরামের কাছে গিয়ে বলল, হায় হায়, কি করছো? এত দামি জিনিস তুমি মুছে ফেলছো? দামি জিনিস কি আবার? আমার কাছে তোমার শরীরের ঘাম খুব দামি। তোমার শরীরের ঘাম থেকে আমি একটা সুগন্ধি পাই। তুমি বাড়িতে না থাকলে আমি তোমার শরীরের ঘাম আমার শরীরে মাখি, আমার খুব ভালো লাগে। এইসব কথা বলতে বলতে শরীরের ঘাম নিয়ে শিশিতে ঢোকাচ্ছে। আকরাম বলল, তোমার মতো বউ যার কপালে আছে সে শুধু ভাগ্যবান না, সে একটা স্বর্গের মালিক। আর যে তোমার মতো বউকে অবহেলা করেছে সে তামার আশায় হীরাকে হারিয়েছে। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পরকালেও এভাবে একসাথে রাখে। মালতী বলল, হয়েছে, আর বেশি কথা বলো না, এখন বেশি বেশি খেয়ে বেশি বেশি ঘাম ছড়াও, আর আমি শিশিতে নেই। মা আমি অন্ধ হয়ে যাওয়ার পর আমার স্বামীর জন্য কান্না করতে করতে একদিন ঘুমিয়ে পড়ি। সেদিন রাতে স্বপ্ন দেখি আমার স্বামী আমাকে বলছে, মালতী তুমি এত কান্না করছো কেন? তুমি কান্না করলে আমি কষ্ট পাই, তুমি কান্না করো না। আমি বললাম, আমি তোমার জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছি, তুমি আমাকে দেখা দাও না কেন? পরে আমাকে সে বলল, তুমি যে আমার ঘাম নিয়ে রেখেছিলে ওই ঘাম চোখে লাগাও, তুমি দেখতে পাবে। এরপর থেকে আমি আমার স্বামীর ঘাম চোখে লাগালেই চোখে দেখতে পাই। এসব কথা শোনার পর মাতার হাত থেকে শিশিটা নিয়ে নাড়াচাড়া দিয়ে বলল, কিন্তু তো শিশি তো খালি হয়ে গেছে, আর মনে হয় কয়েক ফোঁটা পানি আছে ওখানে। মালতী বলল, মা যা আছে তা দিয়েই দেখবো। আর মা চোখে না দেখলেও এই যে আমার স্বামীর জামা পরেছি না, এটাতেই আমি আমার স্বামীর ঘ্রাণ পাই, এটা পরে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোর চিকিৎসা করাবো। মালতীকে তার মা বাড়িতে ঢুকিয়ে নিল। এর কয়েকদিন পর মালতীর শিশিতে যে ঘাম ছিল তা শেষ হয়ে গেছে। মালতী চোখে দেখতে পাচ্ছে না, মাকে ডাক দিয়ে বলছে, মা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। মা বলল, তুই বাসায় থাক, আমি তো চাচাতো ভাই যে চোখের ডাক্তার আছে তার সাথে একটু পরামর্শ করি, দেখি কি করা যায়। মা ঠিক আছে, তুমি যাও, কিন্তু মা আমাকে একটু আকরামের কবরে দিয়ে এসো না। তুই কবরে গিয়ে কি করবি? তুই তো চোখে দেখতে পাস না। মা আমি মনের চোখ দিয়ে সবকিছু দেখি। আচ্ছা ঠিক আছে চল। মা মালতীকে ধরে ধরে নিয়ে গেল। মালতী তার স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে কবরের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুমি না আমাকে বলেছিলে কোনো দিন আমাকে ছেড়ে যাবে না? এখন তো তুমি তোমার কথা রাখোনি, আমার সাথে বেঈমানি করেছো, আমাকে একা রেখে চলে
চলে গিয়েছো। তুমি তো জানতে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তারপরও কেন তুমি আমাকে একা রেখে গেছো? তুমি ছাড়া যে আমাকে কেউ ভালোবাসে না। আজ থেকে তো আমি চিরতরে অন্ধ হয়ে গেছি। তোমার শরীরের ঘাম যা ছিল সব ফুরিয়ে গেছে। আমি এখন চোখে কি মাখবো? ওগো, আল্লাহর দোহাই লাগে, তুমি কবর থেকে উঠে এসে আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। কান্না করতে করতে মালতী মাটিতে লুটিয়ে পড়ল, আর সেখানেই মালতী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সম্মানিত ভিউয়ার্স, মালতীর মতো স্বামীভক্ত নারী এখন আমাদের সমাজে বিরল। যদিও এটা মালতীর দ্বিতীয় বিয়ে ছিল, বাস্তবতা হলো দ্বিতীয় আর তৃতীয় বলতে কিছুই নেই। মানুষের জীবনে মানসিক সুখটাই বড়। দর্শক, আমাদের এই গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। গল্পটির রচনা করেছেন ফুল চৌধুরী, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী। ধন্যবাদ।